আজকে আপনারা বলুন তো, সেই যে 19 মাস অতিক্রান্ত, আমার মেয়ে সেই হসপিটালে গেল ডিউটি করতে, তারপরে তার সাথে রাতে কি হলো, কেন হলো, কারা করলো, আজ মা হিসাবে আমি এখনো জানতে পারিনি। এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা শুধু আমার একার। আমরা দুজনে এখানে নিস্তব্ধ বসে থাকি, কেন এমন হলো? হয়তো করেছি কারণ মা হিসাবে যে যন্ত্রণাটা আমি রোজ পাই, হয়তো 5 মিনিট ঘুম পেলেও উঠে আমি পাশে আমার হাতাড়িতে থাকি আমার মেয়েকে, আমি ভুলে যাই যে ও আর আমার কাছে নেই। আবার আমি উঠে পড়ি, উঠে বাইরে এসে যখন দেখি ওর ঘরের দরজাটা বন্ধ, তখন আমি বুঝতে পারি যে আমি ওর ঘরে শুইনি, আমি আমাদের ঘরে শুয়েছি। এই যে বোধটা, এটা যতদিন হয়তো আমি বেঁচে থাকবো ততদিনই থাকবে আমার, কিন্তু আমি কোনো হতাশ হওয়ার জায়গাতেই নেই, কারণ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যার কিছুই নেই তার তো হারাবার ভয় থাকে না কিছু। তাই আমার সারা বাড়িতে হয়তো সব কিছু আছে, কিন্তু আমার মতো নিঃস্ব গরিব বোধহয় কেউ নেই, তাই আমার হারাবারও আর কিচ্ছু নেই। আমাদের মামলার ডাক হলো, আমাদের লয়ার, সিবিআই এর লয়ার সবাই ছিল উপস্থিত, কিন্তু মামলা শুনলেন না। বললেন আপনারা চিফ জাস্টিসের কাছে চিঠি লিখেছেন, মেনশন করেছেন, এইখানে অত তাড়াতাড়ি শোনার মতো বেঞ্চ নয় আমার, আমি এত তাড়াতাড়ি সময় দিতে পারবো না, আমি মামলা রিলিজ করে দিচ্ছি। তখন আমাদের লয়ার হয়তো পা ধরতে বাকি রেখেছেন, অনেক রিকোয়েস্ট করেছেন যে মামলা আপনিই শুনুন, একটা টাইম মেনশন করে দিন যে সেই টাইমে শোনা হবে, কিন্তু না, উনি রিলিজ করে দিয়েছেন। যাই হোক, রিলিজটা যদি 4 মাস না ঝুলিয়ে আগেই করে দিতেন, শোনার যদি ইচ্ছাই না থাকে, ওনার মনে হয়েছে যে আমরা খুব তাড়াহুড়া করছি। আজকে আপনারা বলুন তো, সেই যে 19 মাস অতিক্রান্ত, আমার মেয়ে সেই হসপিটালে গেল ডিউটি করতে, তারপরে তার সাথে রাতে কি হলো, কেন হলো, কারা করলো, আজ মা হিসাবে আমি এখনো জানতে পারিনি। এই যে কেন হলো এমন, এই উত্তরটা তো কেউ দিতে পারে না আমাদের। তাই এই যন্ত্রণাটা শুধু আমাদেরই। তাই আমরা মনে করেছি এটা কোনো ব্যস্ততা নয়। দীর্ঘ 19টা মাস চলে গেছে, আর আমার মেয়েটার মৃত্যু হয়েছে একটা সিকিউরিটি জোনে, একদম সুরক্ষিত জায়গায়, সেখানে বিচার পেতে কেন এত দেরি লাগবে? তাই আমার ধৈর্য হারালে চলবে না, অনেক ধৈর্য ধরতে হবে। আমার মেয়েও আমাকে বলতো, মা তোমার ধৈর্য কমে গেছে, তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে। আমি সব জায়গায় দেখি যে আমার মেয়ের কথাগুলো সত্যিই মিলে যায়। তাই আমি আর হতাশ হব না, লড়াইটা চালিয়ে যেতে হবে আমাকে শক্তভাবে, দৃঢ়ভাবে। কিন্তু দিন শেষে আমি কি পাবো বলুন তো? আমি কি কিছু পাওয়ার জন্য লড়াইটা করছি? করছি না তো। আমার মেয়ের যদি বিচার হয়, আমার মেয়ে আর ঘরে আসবে না, ঘরটা শূন্যই থাকবে, কিন্তু পরবর্তী প্রজন্ম, এই যে কিছু একটা হলেই আরজি করে এত বড় ঘটনা ঘটলো, সেই বিচারটা হলো না। আর সত্যিই তো এত বড় জাগরণ, অনেক বয়স্ক বয়স্ক মানুষও বলেন এই যে বিশ্ব কাঁপিয়ে নাড়া দিয়ে গেছে একটা, সে একত্রিত হয়ে লড়াই করতে মানুষকে শিখিয়ে দিয়ে গেছে, সে মানুষকে জাগিয়ে দিয়ে গেছে, তার বিচারটাই হবে না? এটা তো মেনে নিতে পারবো না আমি। তাই পরবর্তী প্রজন্ম যেন একটা সুস্থ সামাজিক পরিবেশ পায়, সে পড়াশোনায় হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, সব জায়গাতে। কিছুদিন আগে আমি দেখেছিলাম এবিপি আনন্দেতে একজন বিচারপতি এসেছিলেন, তিনি বলেছিলেন যে বিচার ব্যবস্থার স্বাস্থ্যটা ভালো নেই। আর আমি বলবো শুধু বিচার ব্যবস্থার নয়, সব কিছুরই স্বাস্থ্য ভালো নেই। স্বাস্থ্যক্ষেত্রের স্বাস্থ্য ভালো নেই, শিক্ষাক্ষেত্রের স্বাস্থ্য ভালো নেই, বিচার ব্যবস্থার স্বাস্থ্য ভালো নেই, এমনকি কোনো মানুষও ভালো নেই আমাদের এখানে।
তাই আমাদের হতাশ হলে চলবে না, এই লড়াইয়ের পথে আমাদের এগোতেই হবে। শত বাধা পেরিয়ে আমরা এগিয়ে যাব। হয়তো আমার জীবনটাও চলে যেতে পারে, কিন্তু আমি উৎসর্গ করে দিয়েছি আমার জীবনটা আমার মেয়েকে। কারণ আমাদের স্বপ্ন বলতে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমাদের, সব চলে গেছে মেয়ের সাথে সাথে।